অতি অল্প সময়ে আমরা বৃক্কের বাহ্যিক গঠন আঁকানোর চেষ্টা করছি। তবে বাহ্যিক গঠন বললো এটি হচ্ছে মূলত বাহ্যিক গঠন নয়, এটি হচ্ছে আমরা বৃক্কের একটি লম্বচ্ছেদ অঙ্কন করেছি। তাহলে আমরা চিত্রটার নিচে লিখে ফেলি যে আমরা চিত্র কি অঙ্কন করছি। আমরা তোমরা একটু বৃক্কের লম্বচ্ছেদ আমরা বলছিলাম যে বৃক্কের গঠন বর্ণনা করব। বৃক্কের গঠন দুটি শিরোনামে বর্ণনা করার চেষ্টা করব। একটি হচ্ছে বাহ্যিক গঠন আর একটি হচ্ছে কি গঠন, একটি হচ্ছে অভ্যন্তরীণ গঠন বা অন্তর্গঠন। তাহলে আমরা বাহ্যিক গঠন কয়েকটি স্টেজ বলবো না আমি, বাহ্যিক গঠন আমরা বাহ্যিক গঠন বর্ণনা করছি। দেখো বাহ্যিক গঠন, কার বাহ্যিক গঠন আমরা পড়ছি? বৃক্কের বাহ্যিক গঠন। বৃক্কের বাহ্যিক গঠন বর্ণনার ক্ষেত্রে আমরা কয়েকটি শব্দ মনে রাখলে খুবই সহজে আমরা বৃক্কের বাহ্যিক গঠন সম্পর্কে সুস্পষ্ট ধারণা আসবে আর যে কোনো সময়ে তোমাদের মনে থাকবে। দেখো আমরা বৃক্কের বাহ্যিক গঠন আমরা এই জন্য আমরা লেবেলিং করে ফেলি নেই, আমরা হচ্ছে বৃক্কের বাহ্যিক গঠনে আমরা যেভাবে দেখতে পাচ্ছি এটা একটু বর্ণনা করার চেষ্টা করছি। বৃক্কের আমরা বাহ্যিক গঠন, বৃক্কের বাহ্যিক গঠন এক্ষেত্রে দেখো কয়েকটি হচ্ছে আমরা ওয়ার্ডের কথা বলছি। এই কয়েকটি ওয়ার্ডের মাধ্যমে আমরা হচ্ছে বাহ্যিক গঠন সম্পর্কে ক্লিয়ার হতে পারবো। একটি হচ্ছে বৃক্ক হচ্ছে নিরেট, কি বললাম আমি? নিরেট, নিরেট, চাপা, চাপা, শিম বীজের মতো। কিসের মতো? শিম বীজের মতো, শিম বীজের মতো। আরেকটি বৈশিষ্ট্য আমরা বলতে পারি যে বর্ণের দিকে সে হচ্ছে লালচে। কিরকম? লালচে। আমরা কয়েকটা শব্দ লেখার চেষ্টা করেছি। দেখো তাহলে বৃক্কের বাহ্যিক গঠন আলোচনায় আমরা বলবো বৃক্কটা কিরকম? নিরেট, ফাঁপা নয়, চাপা। নিরেট। একটা বলছি চাপা প্রকৃতির, চাপা প্রকৃতির। শিম বীজের মতো, বলো তো শিম বীজ? হ্যাঁ ঠিক আছে তোমাদের কথা, তোমরা যাকে উড়ি বলো, এই উড়ির বীজ অর্থাৎ শিম বীজের মতো গঠনটা আমরা দেখতে পাচ্ছি শিমের বীজের মতো এবং বর্ণটা কিরকম? লালচে। তাহলে আমরা এই বৃক্ক আমরা দেখতে পাচ্ছি। দেখো তাহলে এই শব্দগুলোর সঙ্গে আমরা পরিচিত এবং বৃক্কের গঠন আমরা বলতে পারছি যে কি অবস্থা। আমরা এখন দেখব যে বৃক্ক দৈর্ঘ্যের দিকে কতটুকু, কি বলবো আমরা? দৈর্ঘ্য। দেখো আমরা লিখে ফেলছি। তাহলে আমরা দৈর্ঘ্যটার দিকে যদি একটু দেখতে পারি, দেখার চেষ্টা করছি আমরা যেহেতু লিখে ফেলছি। দেখো আমরা বৃক্কের কি লিখছি? আমরা দৈর্ঘ্যের কথা বলছি। বৃক্ক দৈর্ঘ্যের দিকে আমরা দেখতে পাচ্ছি 10 থেকে 12 সেন্টিমিটার এবং প্রস্থের দিকে যদি একটু তাকাই আমরা, প্রস্থের দিকে কত? যে দৈর্ঘ্যের ঠিক অর্ধেক, 5 থেকে 6 সেন্টিমিটার। আর এটা যেহেতু নিরেট বলে ফেলছি আমরা, স্থূলত্ব বা পুরুত্ব হচ্ছে কত সেন্টিমিটার? 3 সেন্টিমিটার। ওজনের যদি বৃক্কের মূলত একটি গড় ওজন নেওয়া হয়, একটি প্রাপ্তবয়স্ক বা হচ্ছে পূর্ণাঙ্গ অবস্থায় বৃক্কের ওজন হতে পারে, ওজন স্ত্রী এবং পুরুষ ভেদে এই ওজনটি আলাদা আলাদা হয়ে থাকে এবং এই ওজনটি মূলত গড় একটি ওজন ধরা হয়েছে। স্ত্রীদের ক্ষেত্রে এর ওজন হতে পারে 130 থেকে 150 গ্রাম আর পুরুষের ক্ষেত্রে এর ওজন হতে পারে 150 থেকে 170 গ্রাম। তাহলে আমরা দেখছি যে ওজনের ক্ষেত্রে মনে রাখার সহজ উপায় হচ্ছে 130 স্টার্ট, এটি হচ্ছে স্ত্রীদের ক্ষেত্রে, আর শেষ হচ্ছে 150 গ্রাম। যেখানে স্ত্রীদের শেষ সেখানে পুরুষের শুরু। তাহলে আমরা দেখছি যে স্ত্রী লোকের চাইতে পুরুষের কিডনির ওজনও বেশি। এবার আমরা বৃক্কের বাহিরের যে তল আমরা দেখতে পাচ্ছি, বৃক্কের বাহিরের তল, বাহিরের তলটি কিরকম? উত্তল। আমরা উত্তল শব্দটার সঙ্গে পরিচিত, উত্তল লেন্স। বাহিরের যে তল তাকে কিরকম দেখাচ্ছে? উত্তল। আর যে ভিতরের যে তল, এই তলটা আমরা যদি এইদিকে একটি টান দেওয়ার চেষ্টা করি, এইরকম যখন আমি চিত্রের প্রথমে আঁকাইছিলাম, তাহলে এই অংশটা মূলত অবতল।
আর অবতল অংশের যে খাজ বা ভাঁজ রয়েছে এই ভাঁজটিকে আমরা বলবো হাইলাস বা হাইলাম। হাইলাস, হাইলাম। এক্ষেত্রে হাইলাম আমরা লিখে ফেলি। তাহলে এখন হাইলাম শব্দটি যে লাম বা হাইলাস, এটা এক বচন আর বহু বচন। এক্ষেত্রে হচ্ছে আমরা হাইলাম সম্পর্কে আমরা জানলাম। আমরা এই প্রেক্ষাপটে হাইলামের এই অংশে আমরা একটু দেখার চেষ্টা করছি। হাইলামের এই অংশে যে গহ্বরটি রয়েছে এই গহ্বরটির নাম হচ্ছে, দেখো হাইলামের এই অংশ দিয়ে দুটি আমরা সহায়ক অঙ্গ বের হয়ে গেছে। একটি হচ্ছে আমরা আঁকেই ফেলছি কিন্তু আমরা আন্ডারলাইন করি নাই। দেখো হাইলাম থেকে ইউরেটার, হাইলাম থেকে তাহলে আমরা দেখতে পাচ্ছি এই অংশটির নাম হচ্ছে ইউরেটার। আমরা যেটা বলছিলাম রেচন তন্ত্রের সহায়ক অংশের মধ্যে ইউরেটার রয়েছে। হাইলাম থেকে দুটি অংশ বের হয়ে গেছে, একটি হচ্ছে ইউরেটার, আরেকটি অংশ হচ্ছে রেনাল শিরা। কি শিরা? আমরা দেখানোর চেষ্টা করতেছি যে দুটা অংশ বের হয়ে আসছে। একটি হচ্ছে হাইলাম থেকে কি কি বের হয়ে আসছে, বহির্গত হয় বা নির্গত হয়, বাহিরের দিকে বের হয়ে যায়। একটি হচ্ছে আমরা এটা দেখালাম ইউরেটার, আর এর নাম হচ্ছে রেনাল, কি নাম? রেনাল শিরা। আমরা কি বুঝালাম? রেনাল শিরা। তাহলে আমরা বলবো হাইলাম থেকে হচ্ছে ইউরেটার এবং রেনাল শিরা আমরা তীর দিয়ে দেখানোর চেষ্টা করছি বহির্গত হয়। আবার এই হাইলামের ভিতর দিয়ে যে ভিতরের দিকে প্রবেশ করে দুটি নালী, দুটি নালী বলবো না, একটি হচ্ছে রেনাল ধমনী, একটি কি রেনাল ধমনী প্রবেশ করে, এবং আরো একটি অংশ প্রবেশ করে, সেটি হচ্ছে কি, সেটি হচ্ছে রেনাল স্নায়ু। তাহলে আমরা বললাম যে হাইলাম দ্বারা ইউরেটার এবং রেনাল শিরা বহির্গত হয় বা বের হয়ে যায়, এবং ওই হাইলাম দ্বারাই যে রেনাল ধমনী এবং রেনাল স্নায়ু বৃক্কের ভিতরে প্রবেশ করে। রেনাল শব্দটি ইংরেজি শব্দ হলেও রেনাল যে শব্দটি মূলত বৃক্ক সম্বন্ধীয়। এতটুকু ক্লিয়ার আমাদের। আর সমস্ত বৃক্ক একটি আবরণ দ্বারা আবৃত, যোজক টিস্যুর আবরণ দ্বারা আবৃত। এই আবরণকে বলবো আমরা রেনাল ক্যাপসুল। রেনাল কি বলবো আমরা? রেনাল ক্যাপসুল। বলতো রেনাল শব্দের অর্থ কি? যে রেনাল শব্দের অর্থ মূলত বৃক্ক সম্বন্ধীয়। রেনাল কি? তাহলে আমরা বলবো ক্যাপসুল, রেনাল ক্যাপসুল আবরণ। তাহলে আমরা রেনাল শব্দটা সম্পর্কে বললাম। রেনাল শব্দের অর্থ হচ্ছে বৃক্ক সম্বন্ধীয়, আর ক্যাপসুল শব্দটা হচ্ছে বৃক্ক কোষ বা ঢাকনা, বা ঢুলি শব্দটাও ব্যবহার করা হতে পারে। ঢুলি যেটি হচ্ছে ঘোড়া যখন ঘোড়ার সওয়ারি চালায় তখন ঘোড়া চলার যে ঘোড়ার চোখের যেন বাহিরের কোনো বস্তু না দেখতে পারে এই জন্য ঢাকনা ব্যবহার করা হয়। এই জন্য এই ক্যাপসুলটা হচ্ছে বৃক্ক কোষ বা হচ্ছে ঢাকনা বা ঢুলি শব্দটার ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। তাহলে আমরা বৃক্কের যে আবরণ, এই আবরণকে কি বলবো? রেনাল ক্যাপসুল। এক্ষেত্রে আমরা ইউরেটার শব্দটি ব্যবহার করছি। ইউরেটার ইংরেজি শব্দ, যার বাংলা হচ্ছে গবেনি। আরেকটি কথা তোমাদের বলে থাকি যে আমরা দুটি বৃক্কের কথা আমরা বলে ফেলছি মানুষের রয়েছে। এই দুটি বৃক্কের মধ্যে বাম বৃক্কটি ডান বৃক্কের সামান্য উপরে। বাহ্যিক গঠন জেনে ফেলছি, সুতরাং আমরা অভ্যন্তরীণ গঠন একটু দেখার চেষ্টা করছি। আমরা
অন্তঃগঠন তিনটি শিরোনামে বর্ণনা করার চেষ্টা করব। অর্থাৎ অন্তঃগঠনকে আমরা এতক্ষণ যা দেখলাম সেটা হচ্ছে বাহ্যিক গঠন, বাহির থেকে যে অংশগুলো দেখতে পেরেছি আমরা সেটাকে বলে থাকি আমরা বাহ্যিক গঠন। আর কোনো অংশকে ব্যবচ্ছেদ করার পর যা দেখতে পারবো তাকে বলা হচ্ছে অন্তঃগঠন বা অভ্যন্তরীণ গঠন। এখন আমরা অন্তঃগঠন সম্পর্কে দেখতে যাচ্ছি। এক্ষেত্রে অন্তঃগঠন বৃক্কের লম্বচ্ছেদের অন্তঃগঠন একটি হচ্ছে কর্টেক্স, এটি বৃক্কের সবচেয়ে বাহিরের অংশ কর্টেক্স। তার পরের যে অংশ অর্থাৎ বৃক্কের মাঝের অংশ এটি হচ্ছে মেডুলা, আর একেবারে ভিতরের দিকে যে গহ্বর তাকে বলবো আমরা পেলভিস। কর্টেক্স অর্থ হচ্ছে, কর্টেক্স শব্দের অর্থ হচ্ছে যে সবচেয়ে বাহিরের, এক্ষেত্রে হচ্ছে আমরা যদি বৃক্কের ক্ষেত্রে ধরি তাহলে বৃক্কের আবরণ, বা এটি হচ্ছে যদি ছাল বা বাকল, উদ্ভিদের ক্ষেত্রে ছাল বা বাকল, কর্টেক্স এটি হচ্ছে বাহিরের অংশ। একেবারে যে বৃক্কের শেষ অংশ যেটা সেটা হচ্ছে একেবারে হচ্ছে রেনাল ক্যাপসুলের সঙ্গে ঘষানো অঞ্চলটি হচ্ছে কর্টেক্স। মেডুলা মধ্যবর্তী অঞ্চল, বা যেহেতু আমরা বাকল শব্দটি ব্যবহার করছি কর্টেক্সে, তাহলে ভিতরের দিকে যে অংশটি থাকবে সেটাকে হচ্ছে মজ্জা, অস্থির ভিতরে যে মজ্জাটা থাকে এটা হচ্ছে মজ্জা। আর তারপরের দিকে পেলভিস শব্দটি পেলভিক, এক্ষেত্রে হচ্ছে পেলভিক শ্রোণী অঞ্চলীয়, বা আমাদের হচ্ছে শ্রোণী চক্র অঞ্চল। আমরা বর্ণনায় চলে যাই। পেলভিস, পেলভিস সম্পর্কে একটু জানছি। পেলভিস হচ্ছে, দেখো তো এটা একটা বৃক্ক বা কিডনি, কিডনির মধ্যে আমরা দেখছি যে তিনটা স্তর, আর এই অংশটাকে আমরা বলছি পেলভিস। এই অংশটাকে আমরা কি বলছি? পেলভিস। এই অংশটাকে আমরা বলছি পেলভিস। তাহলে পেলভিসটা হচ্ছে বৃক্কের মধ্যে সবচাইতে বড় সংগ্রাহক স্থান, আর এই দিক থেকে দেখা যাচ্ছে এটা হচ্ছে ইউরেটার। তাহলে পেলভিস হচ্ছে বৃক্কের মধ্যে সবচাইতে বড় সংগ্রাহক স্থান, যা ইউরেটরের উপরে অংশ থেকে গঠিত হয়েছে, এবং মেডুলার গঠন সমূহকে, এই যে মেডুলা, এই গঠন সমূহকে, মেডুলার গঠন সমূহকে এর সঙ্গে পেলভিসের সঙ্গে সংযুক্ত করেছে। এইবার আমরা দেখছি মেডুলার দিকে যাওয়ার চেষ্টা করছি। মেডুলা, মেডুলা একটি বৃক্কে মেডুলা অঞ্চলে 8 থেকে 18টি রেনাল পিরামিড থাকে। 8 থেকে 18টি রেনাল পিরামিড থাকে। এই রেনাল পিরামিডগুলো অনদৈর্ঘ্যভাবে ডোরাকাটা এবং কোণাকৃতির। রেনাল পিরামিডের শীর্ষ প্রান্ত প্যাপিলা বলা হয়, যা কোন দিক নির্দেশ করে? হাইলামের দিক নির্দেশ করে। তাহলে আমরা বললাম যে মেডুলা হচ্ছে, এটি মেডুলাতে 8 থেকে 18টি রেনাল পিরামিড অবস্থিত, এবং এই পিরামিডগুলোর কথা বললাম আমরা অনুদৈর্ঘ্যভাবে ডোরাকাটা এবং কোণাকৃতির। পিরামিডের শীর্ষ প্রান্তকে বলা হয় প্যাপিলা। প্যাপিলা ইংরেজি শব্দ, যার বাংলা অবশ্য পিরকাও বলা যেতে পারে, পিরকা। এবং এই পিরকা বা প্যাপিলাটি নির্দেশ করে কাকে? হাইলামের দিক নির্দেশ করে। কর্টেক্স সম্পর্কে জানতে চাচ্ছি। কর্টেক্স হচ্ছে বৃক্কের সবচেয়ে বাহিরের স্তর বা বাহিরের অঞ্চল। এই কর্টেক্স অঞ্চলটি দুটি অংশে বিভক্ত। একটি হচ্ছে বহিস্থ কর্টিক্যাল অঞ্চল, আর একটি হচ্ছে অন্তঃস্থ জাক্সটে। এই অঞ্চলটা যদি আমরা বলি কর্টেক্সের বহিস্থ কর্টিক্যাল, আর এই স্তরটাকে আমরা বলতে পারি যে অন্তঃস্থ জাক্সটে মেডুলারি। এই দুটি অংশ নিয়ে কর্টেক্স গঠিত।
এবং এই কর্টেক্স অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি যে নেফ্রন দেখতে পাচ্ছি। কর্টেক্স অঞ্চলে নেফ্রনের রেনাল কর্পাসন, এই যে গড় অংশটি, এটাকে বলা হবে রেনাল কর্পাসন। তাহলে কর্টেক্স অঞ্চলে আরো কি কি আছে, যে কর্টেক্স অঞ্চলে আছে নেফ্রনের রেনাল কর্পাসন এবং প্রক্সিমাল পেঁচানো নালিকা অবস্থান করে থাকে। এবং আমরা এই মাধ্যমেই আমরা কর্টেক্স অঞ্চলও পড়ে ফেললাম এবং অন্তঃস্থ গঠনটিও আমরা শেষ করে ফেললাম। তো শিক্ষার্থী, তোমরা বৃক্কের বাহ্যিক গঠন এবং অন্তঃগঠন সম্পর্কে জেনে ফেলছ এবং এখন আমরা যেটা জানবো এটি হচ্ছে বৃক্কের বা কিডনির কি কাজ করে থাকে। আমরা একটু লেখার চেষ্টা করছি বৃক্কের। আমরা বৃক্কের কাজ এখানে লিখে ফেলছি। এখন একটু যদি আমরা বলে দিই তোমাদের, তাহলে তোমাদের এই বৃক্কের কাজটি আরো সুবিধাজনক হয়ে যাবে। দেখো, আমরা প্রথম কাজটি লিখছি, রক্ত থেকে প্রোটিন বিপাকে সৃষ্ট নাইট্রোজেন ঘটিত যে বর্জ্য পদার্থগুলো, এগুলা কি করে থাকে, রক্ত থেকে অপসারণ করে দেয়। 2 নম্বর যে কাজটি তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে দেহে ও রক্তে পানির ভারসাম্য রক্ষা করে থাকে। আমাদের দেহ এবং রক্তের মধ্যে যে স্বাভাবিক পরিমাণ পানির দরকার, এই স্বাভাবিক পরিমাণ পানিটি দেহে রেখে দেয়। এক্ষেত্রে এই কাজটি বৃক্ক করে থাকে। 3 নম্বর যে কাজটি, রক্তে শুধু পানি আর ভারসাম্য রক্ষা করেই সে ক্ষান্ত নয়, রক্তে সোডিয়াম, পটাশিয়াম, ফসফেট, ক্লোরাইড সহ বিভিন্ন ধরনের লবণের পরিমাণও নিয়ন্ত্রণ করে থাকে। 4 নম্বর যে কাজটি দেখো, রক্তে অম্ল ও ক্ষারের ভারসাম্য রক্ষা করে থাকে। আমরা 5 নম্বর যে কাজটি, এটি হচ্ছে যথাযথ আয়নিক কম্পোজিশন ভারসাম্য নিয়ন্ত্রণ করে থাকে। এবং 6 নম্বর যে কাজটি, এটি এরিথ্রোপয়েটিন নামক হরমোন এবং রেনিন নামক এনজাইম নিঃসরণ করে থাকে। 7 নম্বর যে কাজটি, এটি হচ্ছে যে রক্তচাপ নিয়ন্ত্রণ করে থাকে। 8 নম্বর যে কাজটি, আমরা এই 8 নম্বর কাজটি, দেহে যে প্রবিষ্ট প্রতিবিষের কথা বলা আছে, প্রতিবিষ এবং যে ভেষজ পদার্থ উৎপন্ন হয়, এই দেহে প্রবিষ্ট প্রতিবিষ এবং ভেষজ পদার্থকে দেহ থেকে নিঃসরণ করে দেয়। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী। আমরা আজকের ক্লাস থেকে যা কিছু শিখলাম, এর উপর এখন দেখি তোমাদের কি মূল্যায়ন হলো। এর মধ্যে অবশ্যই এই মূল্যায়নের মধ্যে আমরা বৃক্ক কি এই সংজ্ঞাটা এবং একটি বৃক্কের লম্বচ্ছেদের চিহ্নিত চিত্র, আমি বলে ফেলি তোমাদের যে অবশ্যই তোমরা বৃক্কের লম্বচ্ছেদের চিহ্নিত চিত্র খাতায় অঙ্কন করে এর স্ক্রিনশট নিয়ে আমার যে এই গ্রুপের কমেন্ট বক্সে অবশ্যই এই স্ক্রিনশটটি দিয়ে দিবে। তাহলে আমি বুঝবো যে তোমরা আমার ক্লাসটি করেছো এবং পড়াটি বুঝতে পেরেছো। আমি আরও একটি কথা বলি যে বৃক্কের আমরা সংজ্ঞা জানলাম, রেচুনের সংজ্ঞা জানলাম, রেচুন পদার্থের সংজ্ঞা জানলাম, আমরা জানলাম যে বৃক্কের গঠন, এক্ষেত্রে অন্তঃগঠন, বাহ্যিক গঠন এবং বৃক্কের কাজ জানলাম। তোমরা অবশ্যই যে এই মূল্যায়নের মধ্যে আমি আবারও বলছি যে বৃক্কের লম্বচ্ছেদের চিহ্নিত চিত্র খাতায় অঙ্কন করে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে। ধন্যবাদ সবাইকে।